লজিক গেট যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাদেরকে বলা হয় লজিক গেট। তো লজিক গেট দুই প্রকার, মৌলিক গেট এবং যৌগিক গেট। তো মৌলিক গেটের মধ্যে আছে তিনটি ভাগ, যেমন অ্যান্ড, অর এবং নট গেট। অ্যান্ড গেটের কাজ হলো যে কোনো দুই বা ততোধিক ইনপুট গ্রহণ করা এবং তার আউটপুট গুণ আকারে বের করা। অর্থাৎ এখানে এ বি সি ডি আর যতই ইনপুট থাকুক সবগুলি সংকেত সে গ্রহণ করবে এবং তা গুণ আকারে বের করবে। তারপরে আচ্ছা, আমরা একটি সংকেত শতক সারণী দেখতে পারি যে এ এবং বি যদি দুটি ইনপুট হয় তাদের ইনপুট কি কি হতে পারে, 0 0 0 1 1 0 হতে পারে এবং 1 1 হতে পারে। তো তাদের আউটপুট 0 0 আমরা জানি সাধারণ গুণ করলে অবশ্যই 0 হইব, 0 সাথে 1 গুণ করলে অবশ্যই 0, এটাও একই রকম 0, 1 1 গুণ করলে 1 হইব। সাধারণ নিয়মে আমাদের যা শিখছি তাই ছোটবেলা থেকে। তো অরগেটের ক্ষেত্রে এখানে ইনপুট অবশ্যই দুই বা ততোধিক থাকতে পারবে। একটা ইনপুটে কখনো আমাদের এই এন্ড এবং অর গেট বাস্তবায়ন করা যাবে না, অবশ্যই দুই বা ততোধিক ইনপুট থাকতে হইব। অর গেটের কাজ হলো যে কোনো দুটি ইনপুট অথবা তার চেয়েও বেশি ইনপুট গ্রহণ করা এবং তার যোগফল আকারে বের করা। আমাদের যদি দুটি ইনপুট এ এবং বি হয়, ইনপুট 0 0 হতে পারে, 0 1 1 0 এবং 1 1 ইনপুট হতে পারে। তো আউটপুট a প্লাস বি। তো সাধারণ যোগ 0 1 এ 1 1 0 তে 1 এবং এখানে 1 এবং 1 যোগ করলে আমরা জানি 1 0 হয়। এখান থেকে আমাদের 0 আসবে না, আসবে শুধু এই 1টা। তো 1, এটা হলো আমাদের অর গেট। তারপর হলো নট গেট। নট গেটের কাজ কি, যে কোনো একটা বিষয়ে বিপরীত উপস্থাপন করা। অর্থাৎ যদি হা হয় তা না উপস্থাপন করবে, আউটপুট করবে, যদি না হয় তা হা আউটপুট করবে। অর্থাৎ এ ইনপুট যদি 0 হয়, এবার আউটপুট 1 হিসেবে বের করবে, আর এ ইনপুট যদি 1 হয় আউটপুট 0 বের করবে। তো এগুলি হলো আমাদের মৌলিক গেট। যৌগিক গেট। যৌগিক গেটের কয়েকটি শ্রেণীবিভাগ আছে। এর মধ্যে সার্বজনীন গেট বলা হয় ন্যান্ড এবং নর গেটকে। যৌগিক গেটের মধ্যে দুটি ভাগ আছে, একটি হলো সার্বজনীন গেট আর আরেকটা হলো কিছু ব্যতিক্রমধর্মী গেট, যেমন হলো XOR এবং XNOR গেট। এদেরকে বলা হয় সার্বজনীন গেট। তো সার্বজনীন গেট কেন বলা হয়, কারণ ন্যান্ড এবং নর গেটের মাধ্যমে যে সকল অন্যান্য যত গেট আছে সব ধরনের গেট বাস্তবায়ন করা যায়, সব ধরনের সার্কিট বর্তনী বাস্তবায়ন করা যায়। তো ন্যান্ড গেটের কাজ কি, ন্যান্ড গেট আমরা বুঝতে পারতেছি যে এন্ড এর সাথে যদি একটি নট যুক্ত হয়, এন্ড এর সাথে যদি একটি নট যুক্ত হয় তখন তাকে ন্যান্ড বলে। তো এখানে আমাদের এতটুকু হলো একটি এন্ড গেট, সাথে আমি একটি নট যুক্ত করলাম। এটা মূলত এইভাবে লেখা যায়, কিন্তু আমরা একটু শর্টকাটে লিখি যে এখানে একটি নট বসে এটারে ন্যান্ড গেট বানানো যায়, এ বি বার। তো একটি অ্যান্ড গেটের সাথে নট গেট যুক্ত হয়ে আমাদের ন্যান্ড গেট তৈরি হয়। অর্থাৎ আমাদের এ এবং বি অথবা দুই বা ততোধিক যত ইনপুট আসুক নাকে সবাইকে তারা গুণ করবে এবং গুণ করার পর তার যে নাবোধক একটি বার যুক্ত করে তার আউটপুট নির্ধারণ করবে। অর্থাৎ আমার এখানে আরেকটি ছক অবশ্যই দরকার, চাইলে একসাথেই করা যেত, আমি দুই ভাগে করতেছি, একবারই করা যেত। আচ্ছা, তো এখানে এ বি অবশ্যই এটা 0, গুণ করলে এটা 0 0 1, তাহলে এ বি বার কি আসবে, অবশ্যই এটা আমাদের 0 উল্টা 1 আসবে, 0 উল্টা 1 1 আর এটা 0। আর এদিকে আছে নর গেট। তো নর গেট অবশ্যই এর আগের মতোই একটি অর গেট এর সাথে একটি নট গেট যুক্ত হয়ে, একটি অর গেটের সাথে একটি নট গেট যুক্ত হয়ে আমাদের নর গেট তৈরি হয়। নর গেটের কাজও ঠিক একই রকম, দুটি যোগ করবে এবং যোগ করার পর তার উল্টা, অর্থাৎ এখানে যোগ করলে হয় 0 1 1 1, তাহলে নট গেট a প্লাস বি বার, এটা অবশ্যই 1 0 0 0। তো এগুলি হলো আমাদের সার্বজনীন গেট এর সার্কিটের যে ডায়াগ্রাম। তো আমরা এখন আরেকটা বিষয় মনে রাখবো, এটাকে বলা হয় বাফার গেট। এটার মূলত মৌলিক গেট এবং যৌগিক গেটের অন্তর্ভুক্ত করা হয় নাই। তারপর এটা একটা নাম আছে যে বাফার গেট। বাফার গেটের কাজ হলো যে একটা বর্তনী কোন দিকে চলাচল করবে তার চলাচলের দিক নির্ধারণ করবে। এটার কাজ কি, চলাচলের দিক নির্ধারণ করা। ইনপুট যদি যা থাকবে আউটপুট তাই, ইনপুট 1 হলে আউটপুট তাই, ইনপুট 0 হলে আউটপুট 0ই হবে। এক্সনর গেট।
যে সকল ডিজিটাল সার্কিটে বিজোড় সংখ্যক ইনপুট 1 এর জন্য আউটপুট 1 পাওয়া যায়। কি বললাম? বিজোড় সংখ্যক ইনপুট 1 এর জন্য আউটপুট 1। তো আমরা যদি এখানে খেয়াল করি যে XOR গেট, এখানে আমাদের দুটি ইনপুট আছে এবং XNOR গেট দেখতে এরকম হয়। বুলিয়ান আলজেব্রা, এই যে লাইনটা আছে এটা অবশ্যই বুলিয়ান আলজেব্রা, এটা আমরা জানি। তো এটা সংক্ষিপ্ত রূপ হলো A XOR B, এই চিহ্নটাকে বলা হয় XOR। তো A XOR B, তো আমরা কি সংখ্যায় কি বললাম যে যে সকল ডিজিটাল সার্কিটে বিজোড় সংখ্যক ইনপুট 1 এর জন্য আউটপুট 1 পাওয়া যায়। তো বিজোড় সংখ্যক ইনপুট 1, আমাদের এখানে এ বি দুটি ইনপুট আছে, এর মধ্যে বিজোড় সংখ্যক ইনপুট 1 কোথায় আছে? এই যে এখানে বিজোড় সংখ্যক ইনপুট 1 আছে, একটা 1 আছে। এখানে বিজোড় সংখ্যক ইনপুট 1 আছে, একটা 1 আছে। তো এই ক্ষেত্রে পাওয়া যাবে আউটপুট 1, এই ক্ষেত্রে পাওয়া যাবে আউটপুট 1, বাকি সব জায়গায় 0। XNOR গেট মনে রাখার পদ্ধতি হলো ইনপুট বিজোড় সংখ্যক 1 থাকবে এবং আউটপুট 1 পাওয়া যাবে। যখন ইনপুট বিজোড় সংখ্যক 1, তখনই আউটপুট 1 পাওয়া যাবে। বিজোড় সংখ্যক 1 থাকুক আর 0 থাকুক ওইটা আমাদের দেখার বিষয় না, ওই ক্ষেত্রে 0 হইব। কেবলমাত্র বিজোড় সংখ্যক 1 এর ক্ষেত্রে আমাদের আউটপুট 1 হইব। এবং XNOR গেট অবশ্যই এর উল্টাটা, XNOR গেটের কি বিজোড় সংখ্যক 1 থাকলে সেখানে আউটপুট 0 হইব। তো আমাদের এখানে বিজোড় সংখ্যক 1 আছে, তো অবশ্যই এখানে আউটপুট 0, এখানে বিজোড় সংখ্যক 1, আউটপুট 0, বাকি সব ক্ষেত্রে 1। ঠিক আছে, আমরা মনে রাখবো একটা XNOR গেটটা মনে রাখবো। XNOR গেট কিভাবে মনে রাখবো? শুধু এতটুকুই যে বিজোড় সংখ্যক 1 থাকলে ইনপুটে আউটপুট তখন 1 আসবে, এটা হলো আমাদের XNOR গেট। তো XOR গেট, তো XNOR গেট অবশ্যই উল্টাটা হইব। আচ্ছা, এখানে আমাদের আরেকটা বিষয় শেখার আছে, সেটা হলো যে সংকেত, আমাদের ইনপুট এবং আউটপুট যেই বিষয়গুলি আমরা এখানে 0 এবং 1 এর মাধ্যমে তো শিখলাম, এখন সংকেতের মাধ্যমে একটু শেখা লাগবে। যেমন আমাদের ইনপুট A এবং B, দুটি ইনপুট আছে, এদের সংকেত কি? এই এর মধ্যে দেখতে পারি আমরা 0 0 এবং 1 1। আমাদের 0 এর ক্ষেত্রে যখন আমাদের এই ইনপুটের যে সংকেতটা নিচে থাকবে সেটা হলো 0 0 নির্দেশ করে, তো এখানে একটা 0, তো এতটুকু, আরেকটা 0 এর জন্য আরো এতটুকু, তারপর 1। তো 1 এর ক্ষেত্রে আমাদের উপরে এবং আরেকটা 1। হ্যাঁ, তো এটা হলো আমাদের ইনপুট সংকেত 0 0, এই কারণে নিচে নিচে 1 1, উপরে উপরে। এখন ইনপুট বি, ইনপুট বির মধ্যে কি আছে? 0 আছে প্রথমে, তো এটা হলো 0, তারপরে আছে 1, তো উপরে একটা 1, তারপরে আবার আছে একটা 0, তো নিচে আবার আছে একটা 1 উপরে, তারপর হ্যাঁ। তো আমাদের এই দুইটা হলো ইনপুট, আর এখানে আউটপুট কি আছে? A XOR B। এর সংকেতটা কি রকম হইবে? যেহেতু 0 আছে, 0 থাকার কারণে নিচে, তারপর 1 উপরে, তারপর আরেকটা 1 আবার উপরে, তারপর আবার 0 নিচে, শেষ। মূলত আমাদের এই যে এই পয়েন্টটা নির্দেশ করে 0 নাকি 1, এটা মানে এই যে প্রবাহটা, এই প্রবাহটা আমাদের কোনো কাউন্টে নাই, কাউন্টে আসবে এটা হলো 0, এটা হলো 1 1 0। এখানে ঠিক একই রকম যদি আমরা দেখি, আমরা A এবং B ইনপুট তো একই রকম থাকবে, এখানে আউটপুটটা আলাদা। A XOR B, আউটপুট কি? 1 0 0 1, তো 1 উপরে, 0 একটা, 0 একটা, তারপর 1 উপরে। তো এখন আমি যদি এই অংশটা না দিই তাতে আমার কিছু আসে যায় না, একই রকম বিষয় নির্দেশ করে, কিন্তু এখানে দেওয়া লাগবে অবশ্যই। আমাদের শুরুতে যদি আমরা এই শুরুর ইনপুটের এই অংশটা না দিই তাতে সমস্যা নেই, কিন্তু ভিতরে কোথাও কোথাও ফাঁকা দেওয়া যাবে না। ভিতরে কোথাও ফাঁকা দিলে তখন ওইটা হয়ে যাবে এখানে গেট, একই গেট নির্দেশ করবো না, ওইটা আলাদা আরেকটা সংকেত নির্দেশ করবো, আলাদা আরেকটা ইনপুট নির্দেশ করবো। তো এগুলো আমাদের XOR এবং XNOR গেট। আমাদের AND OR তারপর NOR NAND যে গেটগুলি ছিল, ওই গেটগুলির ক্ষেত্রে এরকম একই সংকেত বের করা যায়। আমরা যদি এটা পারি তো ওই সংকেতগুলিও পারবো। আমাদের এখানে বলা হলো x প্লাস y বার, z প্লাস z বার, তারপর হোল বার দেওয়া আছে, এটাকে লজিক গেটের মাধ্যমে প্রকাশ করার জন্য। তো এটা লজিক গেট যদি আমাদের রাখতে হয়, আমাদের এখানে x y z তিনটি ইনপুট আছে, আমি প্রথমত তিনটি ইনপুট নিলাম x y এবং z। তো আমার প্রথমে খেয়াল করি, আমার এখান থেকে কাজটা অবশ্যই করা দরকার, যেহেতু প্রথম বন্ধনীর কাজ আমরা সবসময় করি। এখানে কি কি আছে? z প্লাস x বার আছে, তো আমি এখান থেকে z থেকে একটি ইনপুট নিতে পারি এবং x বার একটি ইনপুট নেওয়া যাবে। তো আমি x এখান থেকে নিলাম এবং এটাকে বার বানাইলাম। x এর উপর বার দিতে গেলে অবশ্যই এখানে নট হয়ে যাবে, তো এখানে আমাদের পাওয়া যায় x বার। তো আমাদের এই অংশটা কি? x প্লাস z বার। তো আমি x বার নিলাম,
আর জেড নিলাম এবং এই দুটা যোগ আকারে আছে, সরি যোগ যেহেতু আছে আমাদের এখানে অর গেট হবে। তো এখান থেকে পাওয়া যায় জেড প্লাস এক্স বার। তারপরে কি আছে, এই অংশটার সাথে এটা গুণাকার আছে, কে ওয়াই বার গুণাকার আছে। তো আমার এখান থেকে অবশ্যই ওয়াই বার নেওয়া লাগবে। তো পাইলাম এখানে ওয়াই বার, এটা আর এটা গুণাকারে আছে। তো আমি দুইটা একসাথে নিলাম, গুণ করে দিই। গুণ করতে গেলে অবশ্যই আমাদের এন্ড গেট ব্যবহার করা লাগবে। তো এখান থেকে পাওয়া যায় ওয়াই বার এর সাথে জেড প্লাস এক্স বার গুণ। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে এই পুরোটা অংশের সাথে x যোগ আকারে আছে এবং তারপরে এটার উপরে বার আছে, অর্থাৎ এটার সাথে x যোগ হবে এবং তারপরে বার হবে। তো এটার সাথে যদি আমি x যোগ করতে চাই তাহলে আমাদের অর গেট ব্যবহার করা লাগবে, যেহেতু তার উপর বার আছে তার মানে নর গেট ব্যবহার করা লাগবে। তো আমি এখান থেকে x নিয়ে আসি এবং এটার সাথে যোগ করব এবং বার বানাবো। তো যোগ করতে গেলে অর গেট, যেহেতু তার উপর বার আছে সেহেতু এখানে একটি নট লাগিয়ে দিলাম, অর্থাৎ নর গেট হয়ে গেল। এখন আউটপুট আমাদের কি হবে, x প্লাস এই অংশটা y বার z প্লাস x বার, তার উপর পুরোটার উপর বার, কারণ এখানে নর গেট আমরা ব্যবহার করছি। আচ্ছা, তো তারপরে আমাদের যদি কখন বলা হয় যে এটার সত্যক সারণী বের করার জন্য, এটার সত্যক সারণীও বের করা সম্ভব। এখানে আমাদের ইনপুট কতটি আছে, এখানে আমাদের ইনপুট আছে তিনটি ইনপুট থাকলে অর্থাৎ 2 টু দি পাওয়ার n সূত্র মেনে চলবে, 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল 8। তার মানে আমাদের 8টা সারণী তৈরি করা লাগবে। এক, x y z। আমাদের এখানে ইনপুটগুলি কি কি হতে পারে, 0 হতে বাইনারি মানগুলি আমরা লিখব, কারণ এর বাইরে তো হতে পারবো না। আচ্ছা, তো আমাদের এখানে কি কি আছে, x বার এবং y বার ব্যবহার করা হয়েছে, সেহেতু আমি x বারও বের করি নাই, এখানে x বার লাগবে, তারপর y বার। তো এখানে x বার যেহেতু এখানে 0 আছে, x বার হবে 1 1 1 1 0 0 0 0, y বার 1 1 0 0 1 1 0 0। এখন আমরা দেখি এখানে x প্লাস z বার দেওয়া আছে, আমি x প্লাস z বার বের করি, x প্লাস z বার। তো এখানে x কোথায় আছে, সরি x প্লাস z বার না, z প্লাস x বার, বারটা হবে x এর উপর। তো এটা হলো আমাদের z, এটা হলো x বার, দুইটা যোগ করা হয়েছে। তো আমরা যোগ করি, 0 1 এ 1 1 0 1 1 এ 1 0, কিন্তু আসবে 1, এখানে 1 1 0 1 0 1। তো তারপরে এর সাথে y বার গুণাকারে আছে, তো y বার ইনটু z প্লাস x বার। তো এখানে y বার হলো এটা আর এটা, অর্থাৎ এই দুই কলাম আমাদের গুণ করা লাগবে। 1 1 গুণ করলে 1 পাওয়া যায়, 1 1 1 0 0 0 1 0 0। তারপর কি আছে, তারপর তার সাথে x যোগ আকারে আছে। আচ্ছা, x যদি যোগ আকারে থাকে এবং তার সাথে পুরোটা বাড়বে, আমি একসাথে করে ফেলি, যে x প্লাস y বার z প্লাস x বার, অর্থাৎ আমাদের এই কলামের সাথে x কে যোগ করব এবং যোগ করে তার সাথে আমরা বার করব। হ্যাঁ, এই কলামের সাথে আমরা x কে যোগ করব এবং বার, অর্থাৎ উল্টাটা। এখানে এই কলামের সাথে যদি আমি x কে যোগ করি, 0 1 এ পাওয়া যায় 1, কিন্তু বার থাকার কারণে এখানে হবে 0, তারপর 0 1 1, বার থাকার কারণে উল্টা 0 0 0
0 বার থাকার কারণে 1, তারপর 0 0 বার থাকার কারণে 1, তারপর 0 1 1 হওয়ার কথা বার থাকার কারণে 0, এখানেও 0 0 0। তো এটা হলো আমাদের লজিক গেট অঙ্কন এবং তার যে কোনো লজিক গেটের সত্যক সারণী তৈরি করা। তো এরকম যে কোনো গেট আসলো বা এরকম যে কোনো একটি বুলিয়ান উপপাদ্য দেওয়া হলো, আমাদের অবশ্যই লজিক গেট অঙ্কন করা পারতে হইব এবং তার সত্যক সারণীও পারতে হইব। আমরা যে এখানে লজিক গেটটা অঙ্কন করলাম, এখানে কি কি গেট ব্যবহার করলাম? অর গেট, অ্যান্ড গেট এবং রাজশাহী বোর্ড 2019 একটি প্রশ্ন আসছে যে এমন একটি সার্কিট দেওয়া আছে, এখানে আমাদের বলা হয়েছে যে এখানে y এর সরলীকৃত মান বের করার জন্য। তো y এর সরলীকৃত মান, আগে তো y এর মান বের করা দরকার যে y এর মানটা আসলে কি। তো আমরা যদি এখানে দেখি যে প্রথমে এখানে আছে একটি অর গেট, নট গেট, যেহেতু নট আছে নট গেট। তো নট গেট ইনপুট কে কে আছে? নট গেট ইনপুট আছে m আর s। আচ্ছা, এখানে একটা বিষয় আমরা খেয়াল রাখি, এই যে এখানে একটা m একটা ইনপুট দেওয়া আছে, এখানে ছোট করে একটা নট গেট ব্যবহার করা হয়েছে। তাহলে এই লাইনটা হলো আমাদের m এর লাইন, আর এই লাইনটা হলো m বার এর লাইন, কারণ এই লাইনটা আমাদের একটি নট গেট ব্যবহার করে তৈরি করা হয়েছে। একই রকম এটা হলো আমাদের r এর লাইন, এখানে একটি নট গেট ব্যবহার করা হয়েছে, তার মানে এটা হলো r বার এর লাইন। একই রকম এটা হলো s, আর এখানে একটি নট গেট ব্যবহার করা হয়েছে, তার মানে এটা হলো s বার। তো আমরা যদি এখানে খেয়াল করি যে m আর s, এই m আর s তিনটা এখানে ইনপুট হয়েছে কিসের মাধ্যমে? একটি নর গেটের মাধ্যমে। তাহলে m প্লাস r প্লাস s হবে, যেহেতু নর গেট সেহেতু একটি বার হবে। তো তারপরে এখানে একটি নট গেট ব্যবহার করা হয়েছে, তার মানে কি যে এখানে যে ইনপুটটা হয়েছে তার উপরে একটি বার হবে, অর্থাৎ এটার উপরে আরেকটা বার হবে। m প্লাস r প্লাস s, তার উপর বার, একটা ইনপুট ছিল তো আউটপুট আরেকটা বার হবে। তো এখানে আমাদের আউটপুট পাওয়া যাইতেছে এটা। তো এখানে আরেকটা ইনপুট আছে যেটা এখান থেকে আসে, আমরা এখানে খেয়াল করি কি একটা ইনপুট হইছে, এখানে আমাদের m বার, তারপরে r বার s বার, m বার r বার s বার NAND গেটের মাধ্যমে প্রকাশ হয়েছে, তার মানে প্রবেশ করছে, তার মানে গুণ হবে অবশ্যই m বার ডট r বার ডট s বার, এবং যেহেতু এটা আমাদের একটি NAND গেট, গুণ হবে আর উপরে একটি বার হবে। এখন এই অংশটা আর এই অংশটা আবার একটা নর গেটের মাধ্যমে প্রবেশ করা হয়েছে, তো আবার কি হবে? এই দুইটা ইনপুটে যোগ হবে এবং তার উপরে বার হবে। আমি যদি এখানে যোগ করি m প্লাস r প্লাস s ডাবল বার, তারপর যেহেতু যোগ হবে যোগ চিহ্ন, m বার ডট s বার ডট r বার, তারপর আরেকটা বার আছে। এখন কি হলো যে যোগ হইলো দুইটা বিষয়, এবং যোগ হওয়ার পর তার উপর আরেকটা বার হবে। তো এটা হলো আমাদের y এর মান। এখন আমাদের বলা হচ্ছে এটা সরল করার জন্য, তো আমরা লিখবো যে এখানে y সমান এত। এখন যদি আমি সরল করি, আমরা জানি ডাবল বার থাকলে কি ওইটা বারে বারে ক্যান্সেল যায়। আচ্ছা, আমরা এখানে কিছু সূত্র সেখানে যে যোগ বিয়োগ এটা কিরকম হয়, যোগ বিয়োগ বলতে এখানে বার এবং অন্যান্য ওয়ান এর যোগফল। আচ্ছা, এখন আমাদের এটা সরল করা লাগবে। তো সরল করার কিছু সাধারণ সূত্র আমরা শিখি, যেমন আমাদের যদি একটা ইনপুট a বার হয়, তার উপর আরেকটা বার হয়, অর্থাৎ ডাবল বার, এর উপর ডাবল বার হলে তার সমান আমরা অবশ্যই সরাসরি a লিখতে পারি। মানে ডাবল বার থাকলে দুইটাই কাটা যায়। কেন কাটা যায় আমরা যদি খেয়াল করি, আমরা ধরলাম এর ভ্যালু হলো 1, এর ভ্যালু যদি 1 হয়, আমাদের এর বারের ভ্যালু কি হবে? 0 হবে। তারপর আবার যদি a বারের উপর আরেকটা বার দিই, হবে 1, যেটা আমাদের পূর্বের এর সমান। অর্থাৎ এর উপর একটা বার দিলে তো উল্টায়, কিন্তু ডাবল বার দিলে আবার আগের মতোই হয়ে যায়। তো যে কোনো একটা চলকের উপরে বা রাশির উপরে যদি ডাবল বার থাকে, আমরা চাইলে ডাবল বার ক্যান্সেল করতে পারি, অথবা যে কোনো জায়গায় আমরা চাইলে যে কোনো সময় ডাবল বার ক্রিয়েট করতে পারি। আচ্ছা, তারপরে আরো কিছু বিষয় আমরা শিখি। a প্লাস a যদি হয়, এখানে আমরা a লিখতে পারি। কেন a লিখতে পারি? এর মান যদি আমাদের 0 হয়, তো 0 প্লাস 0 আউটপুট আমাদের 0ই হবে। আবার এর মান যদি 1 হয়, 1 প্লাস 1 ইকুয়াল 1 পাওয়া যাবে। অর্থাৎ আমাদের এখানে এর ভ্যালু যাই হোক, একটা দুইটা তিনটা যত এই আমরা যোগ করি সেটা 1ই পাওয়া যাবে। আবার এর মান যদি 0 হয়, যত এই যোগ করি তার মান 0ই হইব। অর্থাৎ a প্লাস a, x প্লাস x, m প্লাস m সবগুলোর ভ্যালু কি হবে? a হবে, একই হবে।
আচ্ছা, তারপরে আমাদের যদি এমন থাকে যে a প্লাস ওয়ান, a প্লাস ওয়ানের ভ্যালু সবসময় ওয়ান হবে। কেন ওয়ান হবে? এর মান যদি জিরো হয় তখন তার সাথে ওয়ান যোগ করলে ওয়ান, আবার এর মান যদি ওয়ান হয় তখন তার সাথে ওয়ান যোগ করলে ওয়ান জিরো, কিন্তু আমরা জানি লজিকের ক্ষেত্রে কেবল একটা ইনপুট নেয়, সেহেতু এখানে ওয়ানই হবে। অর্থাৎ a প্লাস ওয়ান অথবা x প্লাস ওয়ান যে কোনো কিছুর সাথে ওয়ান যোগ করলে তার সাথে আউটপুট সবসময় তার বদলে আমরা মানে তার সরলীকৃত মান সবসময় আমরা ওয়ানই লিখতে পারবো। তো এখন এটা যদি আমরা সরল করতে চাই, প্রথমত আমি ডাবল বার যে আছে এটা বাদ দিতে পারি। তো m প্লাস r প্লাস s প্লাস, এখন আরেকটা বিষয় আমরা এখানে মনে রাখি যে বুলিয়ান অ্যালজেব্রায় আমরা কি শিখছিলাম, a b, তার উপর যদি এরকম বার থাকে আমরা চাইলে এই দুটাকে আলাদা লিখতে পারি। কিভাবে লিখতে পারি? a প্লাস b এবং বারটা মাস বরাবর ভেঙে দেবে, অর্থাৎ বারটা এখানে বাদ যাবে, এখানে এখানে গুণ থাকলে তার যুগে পরিবর্তিত হয়ে যাবে। আবার একই রকম a প্লাস b যদি থাকে তার উপর বার, আমি যদি দুইটা আলাদা করে লিখতে চাই, দুইটার যোগটার যদি আমি গুণ আকারে লিখতে চাই তাহলে a ডট b লিখবো, এবং এই যে বারটা আছে বারটা মাস বরাবর ভাঙা দুই জায়গায় আলাদা হয়ে বসে যাবে। তো এখানে ঠিক একই রকম কাজ আমরা করি। আমাদের কাজ হলো এখান থেকে বারটা ভাঙা, এখান থেকে বারটা ভাঙা। তো যদি ভাঙি এখানে আমাদের গুণ চিহ্ন আছে, তার যোগে পরিবর্তিত হয়ে দেব। তো m এর উপর আগে একটা বার ছিল, এখন আরেকটা আসবে, এই যে এই ভাঙা অংশটা, প্লাস একই রকম s এর উপর একটা বার ছিল আরেকটা আসবে, প্লাস r এর উপরে একটা বার ছিল আরেকটা আসবে, এবং তার পুরোটার উপরে একটা বার ছিল। তো পরবর্তীতে m প্লাস r প্লাস s প্লাস, এখানে ডাবল বার থাকার কারণে m লিখতে পারি, এখানে s লিখতে পারি, প্লাস r লিখতে পারি, পুরোটার উপর বার আছে। আমরা কি শিখছিলাম ওই সময় যে a প্লাস a শুধু a ই পাওয়া যায়। তো এখানে m প্লাস m, দুইটা m এর বদলে শুধু একটা m ই পাওয়া যাবে, r প্লাস r শুধু একটা r ই পাওয়া যাবে, s প্লাস s শুধু একটা s ই পাওয়া যাবে। তাহলে এটা হলো আমাদের সরলীকৃত মান। এটা তো আর কিছু করা যায় না। এখান থেকে যোগ চিহ্ন উঠাতে চাইলে বার এখানে ভাঙা লাগবে, তো এটা থেকে সহজ সরলীকৃত মান আমাদের এটাই আছে। আমরা আরো একটা সরল অঙ্ক শিখি, যেমন এখানে আমাদের বলা হয়েছে x বার y প্লাস x y z বার, তার উপর হোল বার দেওয়া আছে। এটাকে সরলীকরণ করা লাগবে। তো এটাকে যদি সরলীকরণ করা লাগে আমাদের কি কাজ? প্রথমত আমাদের প্লাসটা উঠে, মূলত উপরের যে বড় বারটা আছে বড় বারটা আমাদের ক্যান্সেল করা লাগবে। তো আমি যদি এই বারটা বাদ দিতে চাই তো আমাদের এখানে প্লাসের বদলে কি আসবে? অবশ্যই গুণ চিহ্ন আসা পড়বে, x বার y গুণ x y z বার। যেহেতু আমি এখানে ভেঙে ফেলছি, যোগের বদলে গুণ দিচ্ছি, তো আমাদের বারটা মাঝ বরাবর এখানে ভেঙে যাবে। তো এখন একই রকম কাজ আবার এখানে আমরা করি। এখানে আমাদের উপরে এই বারটা ভাঙতে চাই, তাহলে এখানে আমাদের গুণ চিহ্ন আছে, এখানে যোগ হয়ে যাব x বার প্লাস y, হ্যাঁ x বার প্লাস y। এখন যেহেতু উপরে এই বারটা ছিল, এই বারটা ভাঙা এখানে আর এখানে দুই জায়গায় একটু একটু থাকবে, মাঝখানে প্লাস চিহ্ন গুণ। আচ্ছা, গুণ আমরা এখানে ব্র্যাকেট ব্যবহার করা লাগবে, কারণ এই পুরোটা অংশ গুণ আকারে আছে। একই রকম এখানে আমি x প্লাস y প্লাস z বার, এখন উপরের বারটা প্রত্যেক জায়গায়, হ্যাঁ ঠিক আছে। এখন আমাদের কাজ হলো ডাবল বার উঠাই যাচ্ছে, মানে এখানে ডাবল বার আছে, ডাবল বারের উঠাই দিতে পারি আমরা x প্লাস y বার, x বার প্লাস y বার প্লাস z। এখন আমাদের কাজ হলো সাধারণ গুণ করা। তো সাধারণ গুণ করলে x ইন্টু x বার প্লাস x ইন্টু y বার প্লাস x ইন্টু প্লাস x বার y বার প্লাস y বার প্লাস y বার z। এখানে ব্র্যাকেট দরকার নেই, আমরা এখানে একটু খেয়াল করি, এখানে আছে x ইন্টু x বার। আমাদের x এর ভ্যালু যদি 1 হয় তার মানে x বারের ভ্যালু অবশ্যই 0। তো এখন আমি যদি এই x এবং x বার গুণ করি তাহলে কি ফলাফল অবশ্যই 0 আসবে। তো আমি x ইন্টু x বারের ভ্যালু 0 লিখতে পারি। একই রকম ভাবে আর কোথাও আছে কিনা? না, আর কোথাও নাই, বাকি ভ্যালু উঠিয়ে দিই, x y বার প্লাস x z প্লাস x বার y বার প্লাস, আচ্ছা এখানে আছে y বার তো y বার আমরা কিছুক্ষণ আগে শিখছিলাম যে a প্লাস a, তারপর a ইন্টু a যাই থাকুক না কে, তার পরিবর্তে আমি একটা লিখতে পারি। তো আমি এখানে লিখতে পারি শুধু y বার প্লাস y বার ইন্টু z। আচ্ছা, তো আমরা এখন কি করতে পারি? আমরা একটু খেয়াল করে দেখি যে এখান থেকে যদি আমি x, না এখান থেকে x কমন নিয়ে কিছু হয় না,
এখান থেকে এবং এখান থেকে যদি আমি y বার কমন নিই তাহলে আমাদের থাকে x প্লাস x বার, আর x প্লাস x বারের ভ্যালু অবশ্যই 1, এটা আমরা শিখছিলাম একটু আগে। তো আমি এই অংশ এবং এই অংশ হতে y বার কমন নিলাম, তাহলে থাকে x প্লাস x বার। আবার যদি আমরা এই অংশ হতে y বার কমন নিই, আর এখানে যে অংশটা আছে এটা লিখে নিই আগে, x z প্লাস এখান থেকে আমি y বার যদি কমন নিই তাহলে থাকে 1 প্লাস z। আচ্ছা, তো আমরা কি শিখছিলাম যে x প্লাস x বার, x প্লাস x বার মানে এরকম এই ধরনের যোগ, একটার ক্ষেত্রে এটার মান যদি 0 হয় এটার মান অবশ্যই 1, আর এটার মান 1 হলে এটার মান অবশ্যই 0, অর্থাৎ ঘুরে এটা 1 প্লাস 0 অথবা 0 প্লাস 1 এই ধরনের বিষয় দাঁড়াইতেছে। তো 1 প্লাস 0 এবং 0 প্লাস 1 যাই হোক না কে, তার মান কি হইব? অবশ্যই আমাদের 1 হইব। তো এখানে আমি শুধু y বার লিখতে পারি প্লাস x z প্লাস এখানে z এর মান যদি 0 হয় তারপরেও দুইটা যোগফল 1 হইব, z এর মান যদি 1 হয় তারপরেও দুইটা যোগফল 1 ই হইব, তাহলে আমি এখানে শুধু y বার লিখতে পারি। তো এখানে আবার আসে y বার প্লাস y বার পেয়েছি, তো দুইটা y বারের বদলে আমি একটা y বার লিখতে পারি, y বার প্লাস x z। তো সরলীকৃত মান আমাদের রাজশাহী বোর্ড 19 এমন একটি ডায়াগ্রাম দেওয়া আছে এবং এখানে বলা হয়েছে যে এর f এর মান বের করার জন্য এবং তার সত্যক সারণী বের করার জন্য। তো আমরা দেখি এখানে কি ধরনের আউটপুট পাইতে পারি। আমরা এখানে দেখি এই যে সবসময় উপর থেকে শুরু করা যাবে এমন কোনো কথা নাই, আমাদের এখানে উপর থেকে যদি শুরু করতে চাই তাহলে এর মধ্যে এই ইনপুটটা আসে, এর মধ্যে আবার এই ইনপুটটা আসে, তো আমাদের অবশ্যই এখান থেকে শুরু করা দরকার। এখানে কি কি আসতেছে দেখি, একটা p আসতেছে, p আইসা একটা নট গেটের মাধ্যমে, অর্থাৎ p বার এবং r একটি অর গেটে প্রবেশ করতেছে। তো আমাদের আউটপুট কি হবে? p বার প্লাস r। আচ্ছা, তো এই p বার প্লাস r এবং এখান থেকে q একটি নট গেটে প্রবেশ করতেছে, অর্থাৎ এখানে আমাদের পাওয়া যাবে q বার। তো এই q বার এবং এই অংশটা আমাদের একটা এন্ড গেটে প্রবেশ করতেছে, তো এন্ড গেটে যদি প্রবেশ করে অবশ্যই গুণ আকারে বের হবে। এখানে যদি আমরা গুণ করি q বার ইনটু p বার প্লাস r, এই অংশটা এবং এখান থেকে যে p আছে এই পুরোটা আবার নর গেটে প্রবেশ করতেছে, তার মানে যোগ হয়ে বার হবে উপরে। তো p প্লাস q বার p বার প্লাস r, তো যেহেতু এখানে নর গেট সেহেতু এখানে একটি বার। তো এটাই হলো আমাদের আউটপুট। এখন এটার সত্যক সারণী কি হবে? এখানে যেহেতু ইনপুট তিনটি আছে, আমরা তিনটি ইনপুটের জন্য 8 গড় বিশিষ্ট একটি ছক আঁকি, p q r এখানে যেহেতু আমাদের p বার এবং q বার ব্যবহার করা হয়েছে সেহেতু আমি এখানে p বার এবং q বার বের করে নেই। p বার 1 1 1 1 0 0 0 0 এবং q বার 1 1 0 0 1 1 0 0। পরবর্তীতে আমাদের দরকার হলো যে p বার প্লাস r, p বার প্লাস r, p বার এখানে কোথায় আছে? এটা হলো p বার প্লাস r, যদি আমরা যোগ করি এখানে 1 1 1 1 0 1 0 1, তারপর তার সাথে গুণাকারে আছে q, q বার ইনটু p বার প্লাস r। তো p বার প্লাস r কলাম হলো এটা এবং q বার কলাম হলো এটা, তো এটা গুণ করলে এখানে 1 পাওয়া যায়, এখানে 1 0 0 0 1 0 0, তারপর তার সাথে p
এটার মান ছিল f, আমি সরাসরি f লিখে দিলাম। তো এখন তার সাথে p যোগ করে তার উপর আবার বার দেওয়া লাগবে। তো আমি এই অংশের সাথে p যোগ করি এবং বার করি। তো এটার সাথে p 0 যোগ করলে 1 হওয়ার কথা, যেহেতু বার আছে। আচ্ছা, আমি দুই ভাবে করতে পারি। বার ছাড়া যে অংশটা আছে আমি দুই লাইনে করি, p প্লাস u বার, p বার প্লাস r। আচ্ছা, তাহলে p যদি এর সাথে আমরা যোগ করি, তো 0 1 এ 1 1, এখানে 0 0 1 1 1 1। তো এটার বার যদি এখন করি, অর্থাৎ f সমান 0 0 1 1 0 0 0 0।